স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহফুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা বাড়ায় ১৬৩ ইউপি ও ৯ পৌর নির্বাচন স্থগিত। ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপনির্বাচন পিছিয়ে ২৮ জুলাই। খুলনায় করোনা চিকিৎসায় সংকট, বহু দেশ আশ্বাস দিলেও পাঠাচ্ছে না ঘাটতি থাকা অক্সফোর্ডের টিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় আবারও করোনার ভুয়া সনদ। মেরিনোবার মিরপুর শাখাসহ ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার, সুন্দরী মেয়েদের সঙ্গে আড্ডার প্রলোভন দেখিয়ে ৩০ কোটি টাকা হাতানোর অভিযোগ। বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু ও রূপনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন। ৮৫ কোটি টাকার অবৈধ সম্পদ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। করোনার কারণে স্থগিত হলো ১৬৩ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট। কুমিল্লা ৫, ঢাকা ১৪ ও সিলেট ৩ আসনের উপনির্বাচন পিছিয়ে হবে ২৮ জুলাই। তবে আগের তফসিলেই নির্বাচন হবে ২০৪ ইউপি ও ২ পৌরসভায়। ভোটের কারণে সেখানেও সংক্রমণ বাড়লে দায় কার, এ প্রশ্নের জবাব দেননি ইসি সচিব। করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট না করতে নির্বাচন কমিশনকে বলেছিল আইইডিসিআর ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার সার্বিক প্রস্তুতি ও করোনার মধ্যে ভোট প্রশ্নে জরুরি বৈঠকে বসে কমিশন। ৩৬৭ ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ছিল ২১ জুন। এর মধ্যে ১৬৩ ইউপিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এতে উচ্চ ঝুঁকিতে থাকা খুলনা বিভাগের সব ইউপি আর নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউপিতে ভোট হচ্ছে না। তবে আগের তফসিলেই ভোট হচ্ছে ২০৪ ইউপিতে। একই দিন ২১ জুন ১১ পৌরসভার মধ্যে নির্বাচন হবে ২টিতে। বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি, কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ, এগুলো স্থগিত করা হয়েছে। ঝালকাঠি পৌরসভা এবং সেতাবগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন তারিখে। তবে বাকি ৯টি যেহেতু আক্রান্তের হার খুব বেশি, সেহেতু ওই ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন ২১ জুনেই। তবে কুমিল্লা ৫, ঢাকা ১৪ ও সিলেট ৩ আসনের ভোট ১৪ জুলাইয়ের বদলে হবে ২৮ জুলাই। আইইডিসিআর তাদের তথ্যটি সামনে নিয়েছেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তাদের রিপোর্টগুলো সামনে নিয়েছেন, এবং কমিশন, মাননীয় কমিশনার বৃন্দ, বিভিন্ন আরইও সাহেব যারা আছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন, তার আলোকে ওনারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। করোনা উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট স্থগিত করা হলেও যেসব এলাকায় ভোট হচ্ছে সেখানে সংক্রমণ বাড়লে দায় কে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে চলে যান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বাড়ায় ক্রমান্বয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। মৃত্যু ১৩,০০০ ছুঁই। এই অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে না পারলে রোগীর চাপে চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের সংখ্যা চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিনে আরও ২,৫৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে রোগী শনাক্তের হারও। প্রাণ গেছে ৪০ জনের। ৫১০টি ল্যাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯,৪৪৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫৭৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২৫%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,২০,৩৯৫ জনে। করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩১ এবং নারী ৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি চট্টগ্রাম বিভাগে ১২ জনের এবং খুলনা ও রাজশাহীতে ৮ জন করে। এ নিয়ে মোট প্রাণহানি হল ১২,৯৮৯ জনের। এক সপ্তাহে করোনা বেড়েছে ৪%। চিকিৎসকদের শঙ্কা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে চিকিৎসা সংকটে পড়তে পারে দেশ।
যদি এরকম বাড়তে থাকে পরে তো হাসপাতালে দেখবেন যে বেড পাওয়া যাবে না, আইসিইউ পাওয়া যাবে না, অক্সিজেন কম পড়বে। ইন্ডিয়াতেও যে অবস্থাটা হয়ে গেছিল, আমরা তো মনে করি আল্লাহ না করুক এই অবস্থা যেন আমাদের দেশে না হয়। সেই জন্য সর্বস্তরের জনগণকে সচেতনতা যেমন জরুরি, তাদের এটা নাগরিক দায়িত্ব, এটাই তাদেরকে বুঝাইতে হবে এবং বুঝাতে যারা বুঝতে চায় না তাদেরকে বুঝাইতে যেন বাধ্য করা হয়, তারা তাদের মানতে বাধ্য করা হয়। এর জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালাতেই হবে আমাদের। সুস্থ হয়েছেন আরও 2061 জন। এ নিয়ে মোট সুস্থ 7,59,630 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শয্যা সংকটে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। এতে বিপাকে অনেক সংকটাপন্ন রোগী। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটির শয্যা দ্বিগুণ করে 200 বেডে রূপান্তরের সিদ্ধান্ত থাকলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তা করা যাচ্ছে না। শ্বাসকষ্ট নিয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষায় বরিশালের হাকিম বিশ্বাস। একই অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা রকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর। হাসপাতালের সামনে সংকটাপন্ন অবস্থায় অপেক্ষমান তিনিও। আসন সংকটে নতুন রোগী ভর্তি বন্ধ। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক সংকটাপন্ন রোগীও। আমার শ্বশুরকে নিয়ে আসছি 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তারা ভিতরে নিতে পারেনি। আসছি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে, আমরা অপেক্ষাধীন অবস্থায় আছি। প্রসেসিং চলতেছে যে নেওয়া যাবে কি যাবে না। 100 শয্যার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ভর্তি রোগী 130 জনের বেশি। রোগীর চাপে চিকিৎসা চলছে মেঝেতে রেখেও। এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ না হলে বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা বলছি না যে আমরা কোনো রোগীকে ভর্তি দিচ্ছি না, রোগী ভর্তি হবে, তবে যে রোগী মুমূর্ষ এবং যে রোগী ফ্লোরে রেখে তার রোগীকে চিকিৎসা দিতে চায়, শুধুমাত্র আমরা তাদেরই ভর্তি করার জন্য বা আসার জন্য অনুরোধ করছি। প্রতিরোধ কমিটির সভায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালকে 100 শয্যা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত হয় 6 মাস আগে, কিন্তু জনবল ও লজিস্টিক সংকটে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের সেই ধরনের জনবল বা লজিস্টিক সাপোর্ট না পাওয়ার কারণে আমরা করোনা ইউনিট 2টা আপাতত চালু করতে পারছি না। বিধায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের দায়িত্ব পালন করছেন 9 জন মেডিকেল অফিসার, 3 জন সহকারী রেজিস্ট্রার, 2 জন কনসালটেন্ট ও 67 জন নার্স। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। লকডাউন সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে করোনা রোগী এবং মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ইউনিটে আরও 12 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন এবং রাজশাহীর 9 জন। রাজশাহী অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। দ্বিতীয় ঢেউয়ের পর থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি দুশ্চিন্তার কারণ হলেও এখন সংকটে পড়েছে রাজশাহীর হাসপাতালগুলো। অধিকাংশ পৌরসভা ও উপজেলায় বিশেষ বিধিনিষেধের পরও করোনার রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি এবং রাজশাহী এখন একটা হট স্পট। তো আমরা সেই জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন সময়, এর আগেও বিভিন্ন সময় কথা বলেছি এবং সবাইকে এখনও বলছি যে আমাদের যে আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 2 দিনে খুলনায় শনাক্তের হার 24% থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে 29%। তারপরও লকডাউন মানছেন না সাধারণ মানুষ। এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 50টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 67 জন করোনা রোগী। এদিকে মোংলায় টানা 10 দিনের কঠোর লকডাউনের পরও কমছে না সংক্রমণের হার। গেল 2 দিনে সংক্রমণের হার 10% বেড়ে দাঁড়িয়েছে 68%। আর বাগেরহাটের শনাক্তের হার 39%। ম্যাক্সিমাম মানুষ এখনো পর্যন্ত অসচেতন রয়েছে। তাদেরকে বারবার করে বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে যে আপনারা মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, কিন্তু দেখা যাচ্ছে যে বাজার ঘুরলে দেখা যাচ্ছে তাদের মধ্যে মাস্ক পরার বালাই নাই। করোনার সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে ঝিনাইদহেও। যদিও 3 দিন পর সাতক্ষীরায় করোনা শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনার শনাক্তের হার একদিনের ব্যবধানে 3% বেড়ে দাঁড়িয়েছে 19%। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিগগিরই করোনা টিকার যৌথ উৎপাদনের ঘোষণা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। যে দেশের সঙ্গে উৎপাদনে যাবে এদেশীয় প্রতিষ্ঠান ঠিক করবে তারাই। এছাড়া অক্সফোর্ডের টিকা প্রশ্নে তিনি বলেছেন, অনেক দেশেই টিকা দেওয়ার আশ্বাস দিচ্ছে, তবে কখন তা বলছে না। চীন ও রাশিয়া থেকে শুধু করোনা টিকা কেনাই নয়, যৌথভাবে তাদের টিকা উৎপাদন নিয়েও আলোচনা করছে বাংলাদেশ।
ফিলিস্তিনের নাগরিকদের জন্য ঔষধ শিল্প সমিতির দেয়া ৪০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম দেশটির রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়ে টিকা উৎপাদন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে জানান, শিগগিরই টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। কোভিড ভ্যাকসিন দেশে যাতে আমরা কো-প্রোডাকশন করতে পারি, আমাদের আলোচনা মোটামুটিভাবে সো ফার প্রিটি পজিটিভ। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টও করতে পারব। বাট কোন ফার্মাসিটিকে ওরা গ্রহণ করবে, ইট ইজ আপ টু দেম। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ নানা দেশেই অক্সফোর্ডের অব্যবহৃত টিকা আছে। তাদের সঙ্গে যোগাযোগও করছে ঢাকা। তবে কোন দেশ কবে নাগাদ টিকা দেবে তা পরিষ্কার বলছে না। আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারে দিবেন তারা। যে অস্ট্রেলিয়া, তাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তাদের দেশে তারা 93.8 মিলিয়ন ভ্যাকসিন সংগ্রহ করে রেখেছে। তা আমরা তাদেরও রিকোয়েস্ট করেছি যে আমাদের দেওয়ার জন্য। তারা বলছে দিবে, সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী 10 কোটি ডোজ টিকা দেবে। বাংলাদেশ এই তালিকা অগ্রাধিকার পাবে, তবে ঠিক কোন টিকা দেওয়া হবে সেটি এখনো আমি নিশ্চিত নই। বাংলাদেশের চলমান টিকার সংকটের বিষয়টি যুক্তরাষ্ট্র অনুধাবন করতে পেরেছে। এছাড়া গুলশানে যুক্তরাষ্ট্রের পণ্য প্রদর্শনীতে এসে করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসাও করেন মার্কিন রাষ্ট্রদূত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশগামীদের করোনার ভুয়া সনদ দেয় মেডিনোভা মেডিকেল সার্ভিসেস সেন্টারের মিরপুর শাখা সহ রাজধানীর 4টি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের এক চিঠিতে এইসব প্রতিষ্ঠানকে বিদেশগামী যাত্রীদের RT-PCR টেস্ট এবং নমুনা সংগ্রহের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এইসব প্রতিষ্ঠান বিদেশগামী করোনা পজিটিভ যাত্রীকে নেগেটিভ সনদ দিয়েছে, সেই সঙ্গে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বিদেশগামী যাত্রীদের জন্য 8টি নির্দেশনা দেওয়া হয়। বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থী না থাকা, গবেষণায় পিছিয়ে থাকা সহ নানা কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। শিক্ষা বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক কিউএস বিশ্বের সেরা 1300 বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। এই তালিকায় 801 থেকে 1000-এর মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। টানা চতুর্থবারের মতো এই তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় 2টি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক বা গবেষকদের খ্যাতি, শিক্ষক শিক্ষার্থী অনুপাত, গবেষণা, বিদেশি শিক্ষক শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীদের জীবনমান সহ নানা সূচকে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করা হয়। এইসব সূচকেই বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে আছে। বিশেষ করে বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থী একদমই নেই। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গেলে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। যে এক্সিস্টিং যে মাস্টার্স প্রোগ্রাম আমাদের রয়েছে 1 বছর, আসলে 1 বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে 1.5 থেকে 2 বছর লেগে যায় করে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটাকে অফিসিয়ালি 2 বছর করলে এইটাতেও অনেক ধরনের রিসার্চ আউটপুট বের করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক গবেষণায় আছে যেগুলো ঠিকমতো উপস্থাপন হয় না। এটি উপস্থাপন হলে র্যাঙ্কিং আরও কিছুটা এগিয়ে থাকত। সেই সঙ্গে বিদেশি শিক্ষকদের সংযুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা বিশ্ববিদ্যালয়ের একটা ট্রান্সফরমেশনের চেষ্টা আমরা করেছি। শতবর্ষকে সামনে রেখে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে এবং সে আর্থিক বরাদ্দের বিপরীতে 251 জন শিক্ষককে গবেষণা কাজে অংশগ্রহণ করার জন্য, গবেষণা করার জন্য আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ বলছে, এমফিল এবং পিএইচডি লেভেলে কম গুরুত্বের জন্য র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে তারা। আমরা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এমএসসি এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য আমরা মোটামুটি ভালো মানের স্কলারশিপ আমরা ইন্ট্রোডিউস করেছি। শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা, কুমিল্লা এবং সিলেটের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 94 জন, অর্থাৎ প্রতি আসনে মনোনয়ন প্রত্যাশী গড়ে 31 জনের বেশি। এবার রাজনীতিবিদদের পাশাপাশি মনোনয়ন নিয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে নানান পেশার মানুষ। কেন্দ্রীয় নেতাদের মতে, দলের সাংগঠনিক দুর্বলতার কারণেই উপনির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী হয়েছেন।
রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়। 4 থেকে 10 জুন টানা এক সপ্তাহ বিক্রি হলো ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের মনোনয়নপত্র। নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে এসব আসনে মোট 94 জন নৌকা চেয়েছেন। এদের মধ্যে ঢাকা 14 আসনে 34 জন, কুমিল্লা 5-এ 35 ও সিলেট 3-এ মনোনয়ন নিয়েছেন 25 জন। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মাঠ পর্যায়ে নেতারাও তুলেছেন মনোনয়ন ফর্ম। অনেকেই চেয়েছেন, আমার দলের সিনিয়র নেতারাও চেয়েছেন, আমিও চেয়েছি। নেত্রী যাকে পছন্দ করবেন তাকেই নমিনেশন দিবেন। সকলে আসলে চাই, একটু স্বীকৃতি চাই, আর মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তালিকা বিশ্লেষণ করে দেখা যায় প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীসহ প্রার্থী হয়েছেন দলের প্রাথমিক সদস্য, প্রবাসী, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। ঢাকা 14 আসনে নগর আওয়ামী লীগের একদম ওয়ার্ড পর্যায়ের নেতাও মনোনয়ন চেয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও চেয়েছেন ঢাকার মনোনয়ন। এমনকি বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাসউদ্দিন মোল্লাও মনোনয়ন নিতে এসেছিলেন। সংসদীয় আসন নাম্বার কত? এটা হচ্ছে 7। হ্যাঁ, 187। আপনি প্রার্থী, আপনি আপনার সংসদীয় আসন জানবেন না? এটা তো ঢাকা 14 হিসেবেই আমরা জানি। আমি ব্যবসায়ী, পাশাপাশি আমি একজন আওয়ামী লীগের একজন কর্মীও। আমি নিজেকে সেটি বলে আসি। এখন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি স্তরের শাখাতে আছি আমি, এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যুগ্ম আহ্বায়ক যুক্তরাজ্যে আছি। আমি পেশায় একজন শিক্ষক। আমি আওয়ামী লীগের কি দায়িত্ব আছে? আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদে। বিষয়গুলো নিয়ে অনেকটা বিব্রত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মনোনয়ন পেলেই হয়তো আমি বিজয়ী হতে পারবো, এই ধারণা থেকে অনেকে প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আগ্রহী হচ্ছে। দ্বিতীয় আরেকটা হলো, সংগঠনের ভিতরে যখন কোনো দুর্বলতা থাকে তখন এই ধরনের একাধিক প্রার্থী হওয়ার একটা আকাঙ্ক্ষা দেখা যায়। 12 জুন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে কে পাচ্ছেন এই 3 আসনে নৌকার টিকিট, আর এসব আসনে নির্বাচন হবে 28 জুলাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মাশ্রয়ী উগ্রবাদের পাশাপাশি মাদক সন্ত্রাস বন্ধ করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীর জন্য ইসলামকে দায়ী করা ঠিক নয়। সকালে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের 2014 সালের নির্বাচনী সব জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের। এরই প্রথম ধাপে 50টি মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের এ পর্বের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত রাখা হয় খুলনা, সিলেট ও রংপুর বিভাগকে। মডেল মসজিদ নির্মাণের বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী ইসলামের বিকাশে জাতির পিতার অপরিসীম অবদানের কথা স্মরণ করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাই করেছিলেন যেন ইসলাম ধর্মটা ভালোভাবে প্রচার হয়, এর মর্ম বাণীটা যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। রেসকোর্স ময়দান, যেটা সরোজদি উদ্যান, সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন। সেই সাথে সাথে মদ নিষিদ্ধ করেন। আধুনিক ও সঠিক শিক্ষায় ইসলাম সংস্কৃতির বিকাশের উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম ব্যবসা, ধর্মীয় উগ্রবাদ ও ধর্মীয় পশ্চাৎপদতা বন্ধে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অনন্য অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যার যা ধর্ম শেষে পালন করবে, এটা তো আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যা ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী আশা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দেশে ধর্মীয় সংবেদনশীলতা বাড়াতে অপরিমেয় অবদান রাখবে।
এবং ইসলামের মর্মবাণী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। রাজনৈতিক দর্শন না জেনে শুধু স্লোগানের রাজনীতি দিয়ে কিছুই করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে 3 ঘণ্টার আলোচনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে একবারও স্লোগান না থাকায় ক্ষুব্ধ হন বিএনপি মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল তৃণমূল নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল হওয়ার পরামর্শ দেন। এখানে আমরা ছেলে খেলা করতে আসি নাই, হাততালি দিচ্ছেন যে হাততালি দেওয়ার কথা না, আজকে বারবার বলা হয়েছে মঞ্চ থেকে। আজকে ইচ্ছা ছিল যে আপনাদেরকে তার সম্পর্কে কিছু বলবো, তার সম্পর্কে কিছু বলার এখন আর কোনো অবকাশ নেই, সেই মানসিকতাও নাই, আর আপনারা সেটা শুনতেও আসেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতাদের নামে স্লোগান থাকলেও দলীয় প্রধানের মুক্তির দাবিতে ছিল না কোনো স্লোগান। একজন স্লোগান দিয়েছেন দেশনেত্রীর মুক্তির জন্য, একটা স্লোগান দিয়েছেন দেননি। আমি একটা স্লোগান শুনি দেশনেত্রীর মুক্তি চাই, মুক্তি চাই, শুনিনি একটা। তাহলে কার জন্য রাজনীতি করছেন, কেন রাজনীতি করছেন? মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরানো এত সহজ নয়, তাই রাজনৈতিক দর্শন জেনে নেতাকর্মীদের শক্তি অর্জনের পরামর্শ দেন তিনি। দানব কিন্তু ছোটখাটো দানব নয়, ভয়াবহ দানব, ফ্যাসিস্ট। পৃথিবীর কোন দেশে ফ্যাসিস্টকে সরানো এত সহজে সম্ভব হয় না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। এরা যদি বেশি দিন থাকে তাহলে এই দেশ টিকবে না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরীদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে 30 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। স্ট্রিমকার অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতারণার ফাঁদ পাতত চক্রটি। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। স্ট্রিমকার অ্যাপের সঙ্গে 7 থেকে 8 জন চিত্রতারকাও যুক্ত আছেন বলে জানিয়েছে সিআইডি। লাইভ স্ট্রিমিং অ্যাপ স্ট্রিমকার দেশে নিষিদ্ধ হলেও ভিপিএন এর মাধ্যমে এটা ব্যবহার করা যায়। লাইভ চ্যাটে তরুণীদের সঙ্গে আড্ডার প্রলোভনে অ্যাপে ঢোকানো হয় ব্যবহারকারীদের। স্ট্রিমকার ব্যবহারের জন্য বিন্স নামের ভার্চুয়াল মুদ্রা কিনতে হয়। বিন্স উপহার হিসেবে দিয়ে সেলিব্রিটিদের সঙ্গে লাইভ ও গ্রুপ চ্যাট করেন ব্যবহারকারীরা। পরে তাদেরকে অনলাইনে জোয়ার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত চক্রটি। গত 19 মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এই চক্রের 4 জনকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার আসে সিআইডির হাতে। গত বুধবার রাতে সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে তারা তাদের সংশ্লিষ্টতা অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করছে এবং এই চক্রের যারা আগে গ্রেপ্তারকৃত আসামি আছেন তাদের একজনের 164-এর সাথে এদের যোগসূত্র আছে এবং এই দুটো মিলে আমরা এই চক্রের মোটামুটি একটা বড় গ্রুপ যা আইডেন্টিফাই করেছি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 85 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু এবং রূপন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে 2 বছরের বেশি সময় তদন্তের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব। 2019-এর সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ ক্যাসিনো বা জুয়ার আসরে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় অনেককে, জব্দ করা হয় অনেক টাকা। বাদ পড়েননি ক্যাসিনো মালিকরা। 2020 সালের 14 জানুয়ারি গ্রেপ্তার হন গ্যান্ডারিয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা 2 ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া। এর আগেই 2019 সালের 23 অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে এনুর 47 কোটি 36 লাখ টাকা আর রূপনের 37 কোটি 57 লাখ টাকার অবৈধ অর্থ সম্পদ পাওয়া যায়। এনামুল হকের বিরুদ্ধে 47 কোটি 36 লক্ষ প্লাস টাকা অবৈধ সম্পদ পেয়েছে এবং রূপমের কাছে 37 কোটি 57 লক্ষ টাকা প্লাস। ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অবৈধ মাধ্যমে
এই সম্পদ অর্জন করেছে বলে জানায় সংস্থাটি। তাছাড়া অর্থ পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরপূর্বক মানি লন্ডারিং অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং মানি লন্ডারিং আইন 2012 4-এর 2 এবং 4-এর 3 ধারা মোতাবেক চার্জশিট দাখিলের জন্য সাক্ষ্য স্মারক দাখিল করেছেন। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় 22টি মামলা করে দুদক, যার মধ্যে অধিকাংশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এবার দেখে নেব খেলার খবর। জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় দলের 30 ফুটবলার নিয়ে হবে বিশেষ পুল। 3 ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ, দায়বদ্ধতা এবং নিবেদন বাড়াতে এই উদ্যোগ। আবারও শীর্ষে ফিরেছে আবাহনী। মোহামেডানের টানা 3য় হারে বিবর্ণ সাকিব। বিরতি ছাড়াই কাল মিরপুরে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এই প্রথম জাতীয় ফুটবলারদের কেন্দ্রীয় চুক্তিতে আনতে যাচ্ছে বাফুফে। 30 জনকে নিয়ে বিশেষ পুল তৈরি করা হবে। সেখানে 3 ক্যাটাগরিতে নির্ধারিত হবে পারিশ্রমিক। ফুটবলারদের দায়িত্ববোধ ও নিবেদন বাড়াতে এই উদ্যোগ, জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। লীগ শুরু হলে আগামী 9 মাসে শেষ হবে বাছাই প্রক্রিয়া। ফুটবলে এসেছে বদলের ডাক। লাল সবুজের সমর্থকেরা জেগে উঠেছে নতুন উদ্যমে। জয় পরাজয় ছাপিয়ে খেলার ধরন, লড়াইয়ের মানসিকতা দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। উন্নতির পথ খুঁজে নিতে হবে যত দ্রুত সম্ভব, হতে হবে ধারাবাহিক। আর সেই লক্ষ্যে বাফুফেকেও এগুতে হবে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা নিয়ে। সমস্যা খুঁজে উত্তরণের চেষ্টা না করলে যে আবারও ঝিমিয়ে পড়বে দেশের ফুটবল। এতদিনে জাতীয় দলকে নিয়ে বিশেষ পুল গঠনের চিন্তা এসেছে, যেখানে থাকবে 30 ফুটবলার। 3 ক্যাটাগরিতে তাদের আনা হবে কেন্দ্রীয় চুক্তিতে। সে অনুযায়ী নির্ধারণ করা হবে পারিশ্রমিক। পুলের 30 ফুটবলার বাছাই হবে কিভাবে, কাদের উপর থাকবে এই দায়িত্ব? ফার্স্ট 15 প্লেয়ার্স, 2 গোলকিপার, 13 আউটফিল্ড প্লেয়ার, একটা বেতন। তারপরে 10 জন আরেকটা বেতন, তারপরে 5 জন আরেকটা বেতন। সো যে টপ ন্যাশনাল টিমে খেলবে সে তো ওই বেতনটা পাবে। সে যদি খারাপ খেলে দেন হি ইজ আউট অফ দ্য টিম, হিল গো টু দ্য সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ থেকে কেউ যদি টপে আসে সে আসবে, সো দ্যাট দেয়ার ইজ এ কম্পিটিশন, ফাইন্যান্সিয়াল বেনিফিট। দেশে থেকে যাওয়া 5 ফুটবলারকে ডেকেছিলেন সালাউদ্দিন। সাদ আশরাফুলদের চাহিদা শুনেছেন। কাতার মিশন থেকে বাকিরা ফিরলে তাদের সাথেও কথা বলবেন বাফুফের সভাপতি। প্লেয়ারদের ভিতর থেকে একটা দায়বদ্ধতা আসবে। ওরা চাইবে যেমন যেটা গ্রেড করে দিচ্ছে, গ্রেড 1 একটা স্যালারি, গ্রেড 2, গ্রেড 3, তখন সবাই চাইবে যেন গ্রেড 1-এ আসতে। প্লেয়াররা অনেক বেশি ফাইটিং তৈরি হবে প্লেয়ারদের ভিতরে, এটা ভালো হবে আই থিঙ্ক। করোনার সময় একটা ভালো একটা কিন্তু প্রবলেমের ভিতরে আসলে গেছে সবার জন্যই। তো তখনও সালাউদ্দিন ভাইকে আসলে বলা হয়েছিল, তো উনি এটাও বলেছে যে এটা যদি আমরা যদি প্লেয়াররা যদি আসলে ভালো পারফরমেন্স করি তাহলে উনি এই এফোর্টটা দিতে পারবে আর কি। 22 থেকে 25 জুনের মধ্যে শুরু হবে প্রিমিয়ার লিগ। সেখান থেকে আগামী 9 মাসে ফুটবলার বাছাই করবে টেকনিক্যাল টিম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সফরে একদিনের কোয়ারেন্টাইন হওয়ায় সূচি এবং দল নিয়ে প্রস্তুতি অনেকটাই সেরে ফেলেছে ম্যানেজমেন্ট। 3 ফরম্যাটের দল যাবে আলাদাভাবে। 7 জুলাই একমাত্র টেস্ট শুরু। ওয়ানডে সিরিজ শুরু হবে 16 জুলাই। 27 জুলাই T20 দিয়ে শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে মিশন। এদিকে সপ্তাহ খানেকের মধ্যে টেস্ট দল ঘোষণা করতে চায় ম্যানেজমেন্ট। করোনাকালে সিরিজের জন্য প্রস্তুতি অনেকটাই নির্ভর করে কোয়ারেন্টিন নীতির উপর। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের অনেক কিছুই ঝুলে ছিল সেই ইস্যুতে। অবশেষে ঠিক হয়েছে কোয়ারেন্টিনের সময়, যাতে স্বস্তি টাইগারদের। হোটেলবন্দির ঝক্কি মাত্র 1 দিন আর কোভিড টেস্টে সীমাবদ্ধ। ঠিক হয়েছে সিরিজের সূচি। একমাত্র টেস্টের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচ 3 ও 4 জুলাই। বুলাওয়েতে টেস্ট শুরু 7 জুলাই। সাদা বলের খেলা হবে হারারেতে। ওয়ানডে সিরিজ শুরুর আগের প্রস্তুতি ম্যাচ 14 জুলাই। 3টা ওয়ানডে হবে 16, 18 ও 20 তারিখ। এরপর 23, 25 ও 27 জুলাই T20 লড়াই। বাংলাদেশ দল দেশে ফিরবে 28 জুলাই। সবকিছু দ্রুত চূড়ান্ত হওয়ায় সুবিধা হয়েছে নির্বাচকদের। সপ্তাহ খানেকের মধ্যে দেয়া হবে টেস্ট দল।
কোয়ারেন্টিন একদিনের হওয়ায় 3 ফরম্যাটের ক্রিকেটাররা একসাথে না গিয়ে যাবেন আলাদাভাবে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। টি20 ফরম্যাটের প্রিমিয়ার লিগে চোখ রেখেছেন নির্বাচকেরা, তবে সেখান থেকে নতুন কাউকে দেখা যাবে না জিম্বাবুয়ে সিরিজে। সিনিয়রদের মধ্যে ছুটি চাওয়া মুশফিকের আবেদনে সাড়া দিতে যাচ্ছে বোর্ড। তার বিশ্রাম দেওয়ার পক্ষে নীতি নির্ধারকেরা। এছাড়া অবসাদের কারণে অন্য কেউ ছুটি চাইলে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার ডিভিশন টি20 লিগে কাল 2 চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই। টানা 3 হারে সুপার লিগ সমীকরণ কঠিন করে ফেলেছে মোহামেডান। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আবাহনী। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই মুশফিক ও সাকিবের মধ্যে। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। সংকটে মোহামেডান বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ। নিজেকে হারিয়ে খুঁজছেন ব্যাটসম্যান সাকিব, আবারও শূন্যতে আউট। তাতে দলও হেরেছে লেজেন্ড অব রূপগঞ্জের কাছে 9 উইকেটে। ষষ্ঠ রাউন্ড শেষে টেবিলের 6-এ সাদা কালোরা। টানা 3 জয়ের পর 3 হার, চির ধরেছে আত্মবিশ্বাসে। টানা খেলার ধকলের মাঝেই এবার সামনে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর চ্যালেঞ্জ। মর্যাদার লড়াই তো বটেই, পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে সুপার লিগ সংক্রান্ত সমীকরণ। শুধু পয়েন্ট টেবিল নয়, সাকিবদের উদ্বেগ ধারাবাহিকতা নিয়ে। ব্যাটে বলে কোথাও যেন ছন্দে নেই কোনো ক্রিকেটার। অন্যদিকে চনমনে আত্মবিশ্বাসী মুশফিকের আবাহনী। টানা 3 জয়ের পর 1 ম্যাচে ছন্দপতন, এরপর আবার 2 জয়ে ট্র্যাকে ফেরা। শেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে 25 রানের জয়। আফিফ নাইমদের ধারাবাহিকতা আত্মবিশ্বাস যোগাচ্ছে। লড়াইটা 2 দেশ সেরা সাকিব মুশফিকের, যেখানে পারফরমেন্সে এগিয়ে আবাহনী দলনেতা। আসরে 71 গড়ে 142 রান মিস্টার ডিপেন্ডেবলের। অন্যদিকে ব্যর্থতার বৃত্তে আটকা পড়া সাকিবের চোখ একটা বড় ইনিংসে। টানা ম্যাচের প্রভাব পড়ছে উইকেটে। মিরপুরে টস হতে পারে বড় ফ্যাক্টর। মর্যাদার লড়াই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিতে পারে অভিজ্ঞতা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শঙ্কা কেটে গেছে, মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। 10 দলের আসরটি হবে 2 গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এতে আছেন 3 হেভিওয়েট আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে। বাকি দলগুলো হচ্ছে বলিভিয়া, প্যারাগুয়ে। পারফরম্যান্সের বিচারে মেসিদের জন্য চ্যালেঞ্জ চিলি এবং উরুগুয়ে। ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ। আর্জেন্টিনার হয়ে এখনো শিরোপা খরা কাটেনি মেসির। এবার কি শেষ হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের অপেক্ষা? কোপা আমেরিকা এলেনটেনকে দিচ্ছে আরেকটি সুযোগ। ফিফা র্যাঙ্কিংয়ে 8-এ থাকলেও সাম্প্রতিক ফর্ম নড়বড়ে আর্জেন্টিনার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে কোপা আমেরিকায় ট্রফি জয়ের পরিকল্পনা আলবিসেলেস্তের। 4-3-3 ছকে স্বাচ্ছন্দ্য স্ক্যালোনির, যেখানে আক্রমণের নেতৃত্বে মেসি, এলেমটেনের সঙ্গী মার্টিনেজ, ডি মারিয়া। মাঝমাঠে স্পটলাইটে পারেদেস, লো সেলসো। আর রক্ষণ সামলাবেন অভিজ্ঞ ওটামেন্দি, পেজ্জেলা, সারাবিয়া। গ্রুপ এতে আর্জেন্টিনার অগ্নি পরীক্ষা উরুগুয়ে। 15 শিরোপা জয়ী লা সেলেস্তের লক্ষ্য শিরোপা সংখ্যা বাড়িয়ে নেয়ার। যদিও সবশেষ 3 ম্যাচ জয়হীন উরুগুয়ে আছে ছন্দের খোঁজে। রক্ষণ ও মাঝমাঠে দখল রাখতে 4-4-2 ফরমেশনে আস্থা অস্কার তাবারেজের। রক্ষণে দিয়েগো গদিন, হোজে গিমিনেজ। মাঝমাঠে ইনফর্ম বেনতাঙ্কুর, ভালভার্দে, তোরেইরা। আর আক্রমণে 2 অভিজ্ঞ কাভানি, সুয়ারেজ। আর্জেন্টিনা ও উরুগুয়ের ভয়ের নাম চিলি। কার্যকরী ফুটবলে এবারও চমক দেখাতে পারে লা রোহা। সবশেষ 3 মৌসুমের 2টিই জিতেছে চিলি। মার্টিন লাসার্তের 4-2-3-1 ছকে রক্ষণে থাকবেন অস্কার ওপাজো ও পাওলো দিয়াজ। ভিদাল কোভিড পজিটিভ হওয়ায় চাপ বাড়বে মাঝমাঠে। আর আক্রমণ ভাগের দায়িত্বে সানচেজ, ভার্গাস। লড়াইটা শুধু দলের না, আসরেরও। একই সময় আয়োজিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। রোনালদো, গ্রিজম্যানদের গতির জবাব মেসি, নেইমাররা দেবে ফুটবল শৈলীতে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার ভিন্ন প্রসঙ্গ। অস্ট্রেলিয়াতেই বিচরণ করত বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর।
৬.৫ কোটি বছর আগে বিলুপ্ত এই প্রাণীর হাড় বিশ্লেষণ করে বলছেন গবেষকরা এটি লম্বায় ২৫ থেকে ৩০ মিটার, উচ্চতা ৬.৫ মিটার আর ওজন ৬০ থেকে ৭০ টন। এই প্রজাতিকে ডাইনোসরের তালিকাভুক্ত করে নাম দেওয়া হয়েছে দ্য সাউদার্ন টাইটার। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ফেব্রুয়ারির পর থেকে টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 8.5%। ঋণের চাহিদা কমে যাওয়া এবং করোনায় ব্যবসায়িক অনিশ্চয়তায় এই পরিস্থিতি বলছেন শিল্প উদ্যোক্তারা। ঋণ প্রদানে বাণিজ্যিক ব্যাংকগুলোর সদিচ্ছার পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম মেনে আবেদনের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। চলতি অর্থবছরের মার্চ শেষে ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে 1,98,465 কোটি টাকা। অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে। চলতি বছরের জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি ছিল 8.32%। ফেব্রুয়ারিতে তা কিছুটা বেড়ে হয় 8.93। এরপর মার্চ এবং এপ্রিল 2 মাসেই নেতিবাচক প্রবৃদ্ধি, যেখানে গত বছরের সেপ্টেম্বরে এর প্রবৃদ্ধি ছিল 9.5%। অর্থনীতি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন নতুন বিনিয়োগ। ব্যবসায়ীরা বলছেন চলমান করোনা পরিস্থিতির কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর অনীহা রয়েছে বলেও অভিযোগ তাদের। বড় বা মাঝারি ঋণ প্রদানের চাইতে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো বরাবরই একটা অনীহা প্রদর্শন করে থাকে। এবং আপনি যদি ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র ঋণ খেলাপি হওয়ার ইতিহাস দেখেন, এটা কিন্তু খুবই সন্তোষজনক, এটা কিন্তু খুবই কম। তবে ছোট ঋণের ব্যবস্থাপনা আপনার খরচটা বেশি হয়। বাংলাদেশ ব্যাংকও বলছে ব্যাংকগুলো নতুন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। এর প্রভাবেই নতুন বিনিয়োগ কমে যাচ্ছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে ঋণদান প্রক্রিয়া সহজ করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। তাদের কোনো দ্বিধাবোধ করার কথা না। পাশাপাশি দেখা যায় গভর্নমেন্ট যে সমস্ত প্যাকেজ থ্রো করেছে সেটাও তারা দিয়ে দেবে। এখানে গভর্নমেন্টের কিছু রিফাইন্যান্স আছে, বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স আছে। এগুলো ফুলফিল করার মধ্যে ব্যাংকের হাতে যথেষ্ট টাকা আছে। এখন একটা প্রশ্ন আছে, ব্যাংকের হাতে টাকা আছে কিন্তু লোন দেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে অর্থ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 14.8%। যদিও ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম প্রবৃদ্ধি হয়েছে এই খাতে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি সিলেটের 7 বার ভূকম্পনের পর নগরের 42,000 ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো সমীক্ষার কাজ করবে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চালানো হবে পরীক্ষা। 26.5 বর্গ কিলোমিটারের সিলেট নগরীতে ভবন প্রায় 42,000, কিন্তু ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে থাকা এই নগরীর ভবনগুলোর সহনশীলতা নিয়ে নগর কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। তাই ভবনগুলোকে সমীক্ষার আওতায় আনছে সিটি কর্পোরেশন। বুধবার সিসিকের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক শেষে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগকে। ডিজাস্টারের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা আগে থেকে কী প্রস্তুতি নেওয়া যায়, ওই ব্যাপারটার জন্যে কিন্তু দরকার সমীক্ষাটা আমরা সিটি কর্পোরেশনের সাথে বসে একটা আগে এমইউ সাইন করবো, তারপর ইমিডিয়েটলি আমরা কাজও শুরু করব। 6 মাত্রার ভূমিকম্পে ঝুঁকির অনুপাত নিয়ে চালানো হবে সমীক্ষা। দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় দলটি কাজ শুরু করবে আগামী সপ্তাহেই। শুরুতে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পরীক্ষা চলবে বলে জানান সিটি মেয়র। সিসমিক ম্যাপ অনুসারে 6 মাত্রার ভূমিকম্পের জন্য আমরা অ্যাসেসমেন্ট করব। 6 মাত্রাটা এখন খুব এসেনশিয়াল করা। বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে কিছু সিটির হার্ট অফ দ্য সিটির কয়েকটা মার্কেট আমরা বন্ধ করেছি। তো এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমি ওনাদের কাছে নিয়েছি। এটা যদি আমরা আশ্বস্ত হতে পারি তাহলে মার্কেটগুলো আমরা ওপেন করতে চাই। নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নিশ্চিত করে নকশা অনুমোদনে সিসিককে পরামর্শ দিয়েছেন এ বিশেষজ্ঞ। আমরা পারমিশন নেওয়ার সময় যে আর্কিটেকচারাল প্ল্যানটাকে পারমিশন নেই, কিন্তু আমাদের উচিত আসলে স্ট্রাকচারাল ডিজাইনটারেও পারমিশন নেওয়া।
অনেক ইঞ্জিনিয়ার যাদের হয়তোবা স্ট্রাকচারাল ডিজাইন করার যোগ্যতা নেই, তারাও ডিজাইন করছেন। এই কারণে যেটা হচ্ছে যে অনেক ডিজাইনের ক্ষেত্রেও ভুল থেকে যাচ্ছে। সঠিক প্রস্তুতি ও সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। আগামী ডিসেম্বর পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ থাকলে এই খাতে প্রায় 9,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা তাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পর্যটন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ব্যবসা না থাকায় 40 লাখ মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম পর্যটন খাত। দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় গত মার্চ মাস থেকে দ্বিতীয় দফায় বন্ধ রয়েছে কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবন সহ দেশের সকল পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ব্যবসা না থাকায় 9,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি এ খাতের ব্যবসায়ীদের। ব্যবসা বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে এ খাতের সাথে জড়িত 40 লাখ মানুষের কর্মসংস্থান। জীবিকার তাগিদে এই মুহূর্তে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি তাদের। লকডাউনের কারণে আমাদের মূল যে আকর্ষণ সমুদ্রের যে বীজ বন্ধ রাখার কারণে, পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা থাকার কারণে আজকে সবকিছু একেবারে স্থবির হয়ে রয়েছে। পর্যটন রিলেটেড যত ব্যবসায়ী আছে কুয়াকাটায়, সবার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে অচিরেই যাতে এসওপি মেনে, স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটন খুলে দেওয়া হয়। করোনা মোকাবেলায় পর্যটন খাতের জন্য বাজেটে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা না থাকায় শিল্পটিকে টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। যে টাকাটুকু বরাদ্দ হয় সম্পূর্ণ চলে যায় বিমান, এভিয়েশন, অন্যান্য সিভিলিয়েশনের অন্যান্য অর্গানাইজেশনগুলোতে। ট্যুরিজম শিল্প খুব কম থাকে। আমরা আমাদের বাজেটে আরো এই যে সাপ্লিমেন্ট বাজেটে আমরা চাচ্ছি যে পর্যটন শিল্পের উপর বরাদ্দ। করোনার লোকসান কাটাতে পর্যটন খাতের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আলাদা মন্ত্রণালয়েরও দাবি জানান ট্যুর অপারেটররা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে 3 কোটি টাকার আর্থিক অনুদান দিল ওয়ালটন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব আহমদ কাইকাউস চেক গ্রহণ করেন। ওয়ালটনের পক্ষে চেক হস্তান্তর করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। অস্ট্রেলিয়া মহাদেশে বিচরণ করা সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান মিলেছে। 15 বছর আগে আবিষ্কৃত ডাইনোসরের হাড় বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। পাশাপাশি নতুন প্রজাতির ডাইনোসরের তালিকাভুক্ত করে এর নাম দেওয়া হয়েছে অস্ট্রেলোটাইটানকো অপারেন্সিস বা দ্য সাউদার্ন টাইটান। 6.5 কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয় ডাইনোসর। তারপরও এ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। সবশেষ গবেষণা বলছে অস্ট্রেলিয়ায় বিচরণ করত বিশ্বের অন্যতম বৃহৎ ডাইনোসর। 2007 সালে আবিষ্কৃত ডাইনোসরের হাড় বিশ্লেষণ করে একে নতুন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা বলছেন এটি অস্ট্রেলিয়া মহাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর। শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সবচেয়ে বড় আকারের 15টি ডাইনোসরের মধ্যে অন্যতম এটি। Today we get to announce Australotitan cooperensis. Australotitan cooperensis অস্ট্রেলিয়ার বৃহৎ ডাইনোসর প্রজাতির বলে ঘোষণা করছি। এটি লম্বায় 25 থেকে 30 মিটার, এর উচ্চতা 6.5 মিটার আর সম্ভবত ওজন হবে 60 থেকে 70 টন। একসঙ্গে 1400 লাল ক্যাঙ্গারুর সমান এই ডাইনোসর। Something like 1400 red kangaroos. ডাইনোসরের কঙ্কালটি 1 দশক আগে কুইন্সল্যান্ডের একটি খামারে পাওয়া যায়। আমরা যখন প্রথম ডাইনোসরের হাড় পাই তখন আমাদের এর আকার নিয়ে কোনো ধারণা ছিল না। বুঝিনি যে অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবচেয়ে বড় প্রাণী নিয়ে আমরা কাজ করছি। গবেষণায় উঠে এসেছে পৃথিবীতে প্রায় 9.5 কোটি বছর আগে বিচরণ করত এই প্রজাতির ডাইনোসর। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।